আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। শুরুতেই জানিয়ে দেব লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। দলের নেতাদের দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনের তাগিদ। এখন থেকে দৈনিক ৭০,০০০ মানুষ করতে পারবেন ওমরা করতে ইচ্ছুকরা তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে করতে পারবেন আবেদন। টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ স্কোয়াডে ঠাঁই পেলেন ৮ জন। যুক্তরাজ্যে হোটেল কোয়ারেন্টাইন জটিলতায় সিলেটে আটকা পড়েছেন ৬,০০০ প্রবাসী। ভিসা পেয়েও যেতে পারছেন না শিক্ষার্থীরা। সিলেটে ২ নারীকে হত্যার দায়ে এক বৃদ্ধের ফাঁসির আদেশ। স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড, ১০,০০০ টাকা জরিমানা। দেশে করোনায় আরও ৫৮ জনের প্রাণহানি, আক্রান্ত শনাক্ত ২.৫ সহস্রাধিক। সিলেট বিভাগে এখনো পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৬,০৭১ জন। করোনা আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন ২১৫ জন। সিলেটের পর্যটন বিকাশে নিরাপদ খাদ্য অপরিহার্যতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এমনটি জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির কার্যনির্বাহী সংসদের সভা শেষে গণভবনের মূল ফটকে দাঁড়িয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, পরবর্তী নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে আমাদের অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করার নির্দেশ দিয়েছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। দলের বিভিন্ন উপকমিটিগুলোর সেমিনারের মাধ্যমে পরবর্তী নির্বাচনের যে ইশতেহার হবে সেখানে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে সেগুলো আপডেট করার জন্য উপকমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ৮টি বিভাগের ৮ জন সাংগঠনিক সম্পাদকের বক্তব্য নেত্রী শুনেছেন কার্যনির্বাহী সংসদের সভায়। চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক দেশে নেই, সেখানে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তার বক্তব্যে চট্টগ্রাম বিভাগের রাজনৈতিক চিত্র তুলে ধরেন। দায়িত্বপ্রাপ্ত বিভাগের অন্য নেতারা ৮ বিভাগের উপর নিজেরা লিখিত রিপোর্ট করেছেন দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে। দায়িত্বপ্রাপ্ত নেতারা তাদের এলাকার ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত রাজনৈতিক চিত্র জানিয়ে রিপোর্ট উত্থাপন করেছেন নেত্রীর সামনে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যেখানে যেখানে সাংগঠনিক সমস্যা আছে সমাধান করা দরকার সেগুলোর ব্যাপারে নির্দেশনা দিয়েছেন দলীয় সভাপতি। কিছু কিছু ছোটখাটো কলহ বিবাদ আছে যেগুলো মীমাংসা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি চালু হয়েছে পবিত্র উমরা। শুরুতে সীমিত সংখ্যক মানুষকে এই সুযোগ দেওয়া হলেও এখন তা বাড়িয়েছে কর্তৃপক্ষ। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে দৈনিক ৭০,০০০ মানুষ উমরা আদায় করতে পারবেন। সৌদি আরবের মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দৈনিক উমরা আদায়কারীদের সংখ্যা বাড়িয়ে ৭০,০০০ করা হলেও স্বাস্থ্য সচেতনতা ও করোনা বিধির প্রতি সম্পূর্ণরূপে গুরুত্ব দেওয়া হবে। মন্ত্রণালয় বলেছে, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উমরা করতে ইচ্ছুকরা তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর আগে সৌদি আরবের হজ ও উমরা সেক্রেটারি আব্দুল আজিজ ওয়াজান জানিয়েছিলেন, উমরা আদায়কারীদের সংখ্যা ৬০,০০০ থেকে ১,২০,০০০ পর্যন্ত বাড়ানো হবে। আল আরাবিয়া চ্যানেলের সঙ্গে আলাপকালে তিনি জানান, যারা উমরার অনুমতি পেয়েছেন তাদের কার্যক্রম শুধু তাওয়াফ এবং সাফা মারুয়া সাই পর্যন্তই সীমাবদ্ধ নয়, বরং বহিরাগত ও অভ্যন্তরীণ উমরা পালনকারীদের অন্যান্য সব ইবাদত করার অনুমতি দেওয়া হয়েছে। এই অনুমতির অধীনে উমরা আদায়কারীরা মসজিদুল হারামে নামাজ আদায় এবং মদিনায় মসজিদে নববীতে জিয়ারত করতে পারছেন। আগামী ১৭ অক্টোবর পর্দায় উঠবে বিশ্ব ক্রিকেটের মেগা আসর টি-20 বিশ্বকাপের। এই টুর্নামেন্টের জন্য আগামী ১০ সেপ্টেম্বর দল ঘোষণার শেষ সময় বেঁধে দিয়েছিল আইসিসি। তার একদিন আগে বৃহস্পতিবার নিজেদের বিশ্বকাপ স্কোয়াড জানিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুযায়ী মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৫ সদস্যের মূল দল দিয়েছে বিসিবি। তবে করোনা ভাইরাসের শঙ্কার দীর্ঘসূচির কথা মাথায় রেখে ১৫ সদস্যের সঙ্গে আরও ২ ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসেবে বিশ্বকাপ দলে নিয়েছে টাইগার ক্রিকেট বোর্ড।
অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে বিশ্বকাপ দলে তেমন কোনো চমক নেই। তামিম ইকবাল আগেই জানিয়েছেন এই বিশ্বকাপ খেলবেন না তিনি। দলের বাকি সিনিয়র ক্রিকেটারদের সবাই আছেন এই দলে। রাখা হয়েছে তরুণ রিক্রুট আফিফ হোসেন, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদকেও। শামীম পাটোয়ারি ছাড়া প্রথমবার টি-20 বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন লিটন দাস, মোহাম্মদ নাইম শেখ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ। নিউজিল্যান্ডের বিপক্ষে যে ১৯ সদস্যের দল দিয়েছিল বিসিবি বিশ্বকাপ স্কোয়াডে প্রায় তাদেরই রাখা হয়েছে। ১৯ সদস্যের দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন সৈকত। ১৭ সদস্যের দলের মধ্যে স্ট্যান্ডবাই দুজন হলেন রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব। বৃহস্পতিবার চূড়ান্ত দল ঘোষণা হলেও কোয়ারেন্টাইন শুরুর ৫ দিন আগ পর্যন্ত দলে পরিবর্তন আনা যাবে। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোবর থেকে শুরু হবে এবারের টি-20 বিশ্বকাপ। রাউন্ড 1 খেলে সুপার 12-এ অংশ নিতে হবে বাংলাদেশকে। গ্রুপ বিতে বাংলাদেশের সঙ্গে পড়েছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। আর গ্রুপ এতে আছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া। ১৭ অক্টোবর প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ স্কটল্যান্ড। বাংলাদেশের সময় রাত ৮টায় মুখোমুখি হবে এই দুই দল। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে যারা রয়েছেন তারা হলেন মাহমুদুল্লাহ রিয়াদ, অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাইম শেখ, আফিফ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ। কোভিড পরিস্থিতি বিবেচনায় বিশ্বের আরও কয়েকটি দেশের সাথে বাংলাদেশকেও লাল তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। ফলে বাংলাদেশ থেকে কোনো যাত্রী যুক্তরাজ্যে প্রবেশ করলে তাকে বাধ্যতামূলকভাবে 10 দিনের হোটেল কোয়ারেন্টাইন করতে হচ্ছে। এতে খরচ হচ্ছে প্রায় 2,285 পাউন্ড বা বাংলাদেশি টাকায় প্রায় 3 লক্ষ টাকা। হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক ও কোয়ারেন্টাইন খরচ বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন দেশে বেড়াতে আসা সিলেটের প্রায় 6,000 প্রবাসী। একইভাবে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরাও হোটেল কোয়ারেন্টাইনের জন্য যেতে পারছেন না সেদেশে। এই অবস্থায় যুক্তরাজ্য সফরকালে বাংলাদেশকে লাল তালিকা থেকে বাদ দিতে সেদেশের সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। এ ব্যাপারে তিনি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সাথেও কথা বলেছেন। ব্রিটেন ও বাংলাদেশের কোভিড পরিস্থিতির কিছুটা উন্নত হয় দেশে বেড়াতে আসেন কয়েক হাজার প্রবাসী। এর মধ্যে অনেকেই ফিরে গেছেন যুক্তরাজ্যে। এদিকে হঠাৎ করে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে কোভিড পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ায় কয়েকটি দেশকে লাল তালিকাভুক্ত করে যুক্তরাজ্য। লাল তালিকাভুক্ত দেশগুলো থেকে কেউ যুক্তরাজ্যে প্রবেশ করলে তাকে বাধ্যতামূলক 10 দিনের হোটেল কোয়ারেন্টাইন করতে হয়। শুরুতে হোটেল কোয়ারেন্টাইন খরচ 1,750 পাউন্ড ধরা হলেও সম্প্রতি তা বাড়িয়ে 2,285 পাউন্ড করা হয়েছে। যুক্তরাজ্যে ফিরে হোটেল কোয়ারেন্টাইনে অনেকেই নানা ভোগান্তির মধ্যে পড়তে হয়। হোটেলের পরিবেশ, খাবার দাবার ও স্বাস্থ্যসেবা নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এর মধ্যে কোয়ারেন্টাইন ব্যয় বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ভোগান্তিতে পড়েছেন দেশে আটকা পড়া যুক্তরাজ্য প্রবাসীরা। পরিবার নিয়ে বেড়াতে আসা প্রবাসীরা এখন হোটেল কোয়ারেন্টাইনের খরচের ভয়ে যুক্তরাজ্যে ফেরত যেতে পারছেন না। সিলেটে আটকা পড়া প্রবাসীরা জানিয়েছেন, করোনার শুরু থেকে ভালো নেই যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা। শুরুতে দেশে ফিরলে 14 দিনের কঠোর হোম কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে তাদেরকে। পরবর্তীতে তা আরও কঠোর করে বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইন করা হয়। ফলে দেশে এসে কোয়ারেন্টাইন বিড়ম্বনায় পড়তে হয়েছে তাদেরকে। পরবর্তীতে বাংলাদেশে কোয়ারেন্টাইন শিথিল হওয়ায় অনেক প্রবাসী পরিবার নিয়ে দেশে ফেরা শুরু করেন। কিন্তু গত এপ্রিল থেকে বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যগামী যাত্রীদের জন্য 10 দিনের হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করে সেদেশের সরকার। শুরুতে হোটেল কোয়ারেন্টাইনের খরচ 1,750 পাউন্ড ধার্য করা হলেও সম্প্রতি তা বাড়িয়ে 2,228 পাউন্ড করা হয়েছে। অর্থ সংকটের কারণেই অনেকেই এখন পরিবার নিয়ে যুক্তরাজ্যে ফিরে যেতে পারছেন না। সেই সাথে রয়েছে টিকা জটিলতাও। বিশ্বনাথের প্রবাসী শামীম সুলতান জানান, পরিবারের 5 সদস্য নিয়ে তিনি দেশে এসেছিলেন। এখন যুক্তরাজ্যে ফিরে যেতে হলে তাকে কোয়ারেন্টাইন বাবদ প্রায় 10 লক্ষ টাকা খরচ করতে হবে। কিন্তু এত টাকা হাতে না থাকায় তিনি যুক্তরাজ্য ফিরে যেতে পারছেন না। শামীম সুলতান আরও জানান, যুক্তরাজ্য সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন সেদেশের সরকারের কাছে বাংলাদেশকে লাল তালিকা থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সেই আশায় এখন তিনি আছেন। বাংলাদেশ থেকে ফেরত যাওয়া যাত্রীদের জন্য হোটেল কোয়ারেন্টাইনের শর্ত বাদ দেওয়া হলে তবেই তিনি যুক্তরাজ্যে ফিরে যাবেন। এদিকে হোটেল কোয়ারেন্টাইনের ব্যয় বৃদ্ধি পাওয়ায় ভিসা পেয়েও অনেক শিক্ষার্থী, উচ্চশিক্ষার্থী যুক্তরাজ্যে যেতে পারছেন না। সেপ্টেম্বর সেমিস্টারে যাদের পাঠদান শুরু হয়েছে তারা পড়েছেন বেশি অনিশ্চয়তায়।
তাহমিদ খসরু নামের এক শিক্ষার্থী জানান, যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে সেপ্টেম্বর সেমিস্টারে তিনি ভর্তি হয়েছিলেন, কিন্তু কোয়ারেন্টাইন ব্যয় বৃদ্ধি পাওয়ায় তিনি যেতে পারছেন না। তাহমিদ জানান, যুক্তরাজ্যে গমনেচ্ছুক শিক্ষার্থীদের একটি অনলাইন গ্রুপ রয়েছে। এই গ্রুপের অন্তত 350 শিক্ষার্থী ভিসা পেয়েও কোয়ারেন্টাইন ব্যয়ের জন্য যুক্তরাজ্যে যেতে পারছেন না। এছাড়া ভিসার অপেক্ষায় রয়েছেন আরও অন্তত অর্ধ সহস্রাধিক শিক্ষার্থী। সিলেটের গোয়াইনঘাটে 2 নারীকে হত্যার দায়ে এক বৃদ্ধের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ মোহাম্মদ বজলুর রহমান এই আদেশ দেন। মামলায় 19 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন। ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি মোখলিস মিয়া সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাংথুমাই গ্রামের আসগর আলীর ছেলে। মামলার রায়ে মোখলিস মিয়ার স্ত্রী রাহেলা বেগমকে আদালত 3 বছরের কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাকে কারাভোগ করতে হবে আরও 6 মাস। সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর নিজামুদ্দিন জানান, 2014 সালের 15 এপ্রিল পিয়াইন নদীর তীরে বেতবাগানের জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত হন পাংথুমাই গ্রামের জমশু মিয়ার স্ত্রী মালেকা বেগম ও আজিরুদ্দিনের স্ত্রী হাসিনা বেগম। তাদেরকে কুপিয়ে হত্যা করেন মোখলিস মিয়া। হত্যাকাণ্ডে তাকে সহযোগিতা করেন তার স্ত্রী রাহেলা বেগম। এ ঘটনায় নিহত হাসিনা বেগমের ছেলে আব্দুস সবুর বাদী হয়ে 4 জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে গোয়াইনঘাট থানার তৎকালীন এসআই মশিউর রহমান 2016 সালের 13 এপ্রিল 2 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দেন। তদন্তে অপর 2 জনের সংশ্লিষ্টতা না থাকায় তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় 58 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 26,794 জনে। 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 2,588 জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,24,890 জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 3,617 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 14,68,211 জন। গত 24 ঘন্টায় 29,495 জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 29,541টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 8.76%। এ পর্যন্ত মোট 91,75,912টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার 16.62%। গত 24 ঘন্টায় যে 58 জন মারা গেছেন তাদের মধ্যে নারী 23 জন এবং পুরুষ 35 জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 22 জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে 19 জন মারা গেছেন। রাজশাহীতে 3, খুলনায় 5, সিলেটে 8 ও রংপুরে মারা গেছেন 1 জন। গত বছরের 8 মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর 10 দিন পর ওই বছরের 18 মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম 1 জনের মৃত্যু হয়। করোনা ভাইরাস বলা হয় প্রাণঘাতী, কিন্তু ভয়ঙ্কর সে ভাইরাসকে পরাজিত করেছেন বিশ্বের কোটি কোটি মানুষ। সিলেটেও এভাবে করোনাকে হার মানিয়ে নতুন জীবন পেয়েছেন 46,000 লোক। স্বাস্থ্য দপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় সূত্র জানিয়েছে, গত বছরের 5 এপ্রিল সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হন আর প্রথম মৃত্যু ঘটে 15 এপ্রিল। বিগত 1.5 বছরে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন মোট 53,753 জন। এর মধ্যে মারা গেছেন মোট 1,121 জন আর সুস্থ হয়ে উঠেছেন 46,036 জন। এদিকে সিলেট বিভাগে 24 ঘন্টায় 950 জনের নমুনা পরীক্ষায় 71 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 7.47%। একই সময় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 7 জন আর সুস্থ হয়েছেন 215 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত হওয়া 71 জনের মধ্যে সিলেট জেলার 42 জন, সুনামগঞ্জের 4 জন, হবিগঞ্জের 5 জন ও মৌলভীবাজারের 20 জন রয়েছেন। এই 71 জনকে নিয়ে এই বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন মোট 53,757 জন। গত 24 ঘন্টায় বিভাগে মারা যাওয়া 7 জনের মধ্যে সিলেট জেলার 6 জন ও সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন 1 জন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট 1,121 জন। গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 21 জন মিলিয়ে হাসপাতালে মোট ভর্তি 192 জন। এ সময় করোনা মুক্ত 215 জন মিলিয়ে মোট সুস্থ 46,036 জন। সিলেট পর্যটন বিকাশে নিরাপদ খাদ্য অপরিহার্যতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট চেম্বার মিলনায়তনে বাংলাদেশ খাদ্য অধিদপ্তর কর্তৃপক্ষ এই সেমিনারের আয়োজন করে। সিলেট খাবার হোটেল ও রেস্টুরেন্টের মালিকদের নিয়ে আয়োজিত এই সেমিনারে পর্যটকদের জন্য নিরাপদ খাদ্য বিতরণের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন খাদ্য অধিদপ্তরের সদস্য রেজাউল করিম। মূল বক্তা ছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রফেসর ডাক্তার মোহাম্মদ মোজাম্মেল। অনুষ্ঠানে চেম্বার নেতৃবৃন্দ ছাড়াও সিলেটের জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলা ভিউ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।